কমরেড জ্যোতি বসুর আত্মজীবনী জনগণের সঙ্গে পর্ব 23। সারা ভারত রেলওয়ে মেন্স ফেডারেশনের নেতৃত্বে ইতিমধ্যে শুরু হয়ে গেছে সারা দেশে রেল ধর্মঘটের প্রস্তুতি। একটি দাবি সনদ প্রস্তুত করেছেন এআইআরএফ। অন্যান্য দাবির মধ্যে মজুর কাঠামোর সংশোধন, বেতন কমিশন, নিয়োগও দাবি সনদের অন্তর্ভুক্ত করা হয়। অক্টোবর 1948 থেকেই ধর্মঘটের জন্য ব্যালট গ্রহণের কাজ শুরু হয়ে যায়। আমি তখন পার্টির গোপন কেন্দ্রের নির্দেশে রেল ধর্মঘটকেই প্রধান কাজ হিসাবে গ্রহণ করি। বহুবাজার ও কলেজ স্ট্রিটের মোড়ে অবস্থিত একটি বাড়ির 4 তলায় তখন আমাদের রেলওয়ে ইউনিয়নের অফিস। এই ইউনিয়ন অফিসকে আমরা ধর্মঘটের প্রস্তুতির কেন্দ্রে পরিণত করি। 1945 সালে আমাদের উদ্যোগে ভারতীয় নৌবাহিনীর সৈনিকদের বিদ্রোহের সমর্থনে বিএ রেলপথে সফল রেল ধর্মঘট হয়েছিল। আমরা এক নতুন অভিজ্ঞতা অর্জন করেছিলাম। কিন্তু এখন সারা দেশে রেলের চাকা বন্ধ করার, লাগাতার ধর্মঘট করার প্রস্তুতি শুরু হয়েছে। এটা এক বিরাট ঘটনা। এই ঘটনা আমাদের বৃহত্তর অভিজ্ঞতা অর্জনের সহায়ক হয়। এআইআরএফ এর সাধারণ সম্পাদক গুরুস্বামী ধর্মঘটের প্রস্তুতি উপলক্ষে সারা দেশ সফর করা শুরু করেন। বিএ রেলরোড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং এআইআরএফ এর উপসভাপতি হিসাবে সহকর্মীদের সঙ্গে নিয়ে আমিও ধর্মঘট সফল করার জন্য ব্যাপকভাবে চারধারে ঘুরেছি। ধর্মঘট সফল করার জন্য আমি এবং আমার সহকর্মীরা বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজে নেমে পড়েছিলাম। আমি আগেই বলেছি, এআইআরএফে সংস্কারপন্থী নেতাদেরই প্রাধান্য ছিল। আমার কাছে এ খবরও আসছিল যে এই সংস্কারপন্থী নেতৃত্ব ধর্মঘটের আহ্বান প্রত্যাহার করে নেবার জন্য সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছেন। আমরা এআইআরএফ এর নেতাদের ধর্মঘট শুরু করার তারিখ নির্দিষ্ট করার উদ্দেশ্যে ফেডারেশনের বৈঠক আহ্বানের জন্য চাপ দিতে থাকি। সেই সঙ্গে আমরা ধর্মঘটের প্রস্তুতিও চালিয়ে যাই। 1948 সালের 5ই ডিসেম্বর আমার বিয়ে হয়। এটা আমার দ্বিতীয়বার বিয়ে। প্রথম স্ত্রী বিয়ের পর খুবই অল্পদিন জীবিত ছিলেন। কী কারণে জানি না, পার্টির তদানীন্তন কেন্দ্রীয় ও প্রাদেশিক নেতৃত্বের ধারণা হয়েছিল আমি আত্মগোপন করতে অনিচ্ছুক। এটা আদৌ সত্য ঘটনা নয়। আমার উপর পার্টির নির্দেশ ছিল আমি যেন যতটা সম্ভব বাইরে থেকে প্রকাশ্যে কাজকর্ম চালিয়ে যাই। পার্টির গোপন কেন্দ্র থেকে আমার কাছে এক চিঠি এলো। আমি কেন আত্মগোপন করছি না তার কৈফিয়ত চাওয়া হলো। চিঠিতে আমার বিয়ে নিয়েও প্রশ্ন তোলা হলো। উত্তরে আমি জানালাম, পার্টির নির্দেশেই আমি প্রকাশ্যে কাজ করছি। পার্টি যদি নতুন কোনো নির্দেশ দেয় তাহলে 1 ঘন্টার নোটিসে আমি আত্মগোপন করতে প্রস্তুত। গোপন কেন্দ্রকে আমি অনুরোধ জানাই আমার উত্তর যেন পার্টির মধ্যে প্রচার করা হয়। পার্টির গোপন কেন্দ্র থেকে আমাকে যে পত্র পাঠানো হয়েছিল তা পার্টির মধ্যে প্রচার করা হয়। আমার উত্তর প্রচার করা হয়েছিল কিনা তা আমার জানা নেই। আমি তখন কলকাতায় হিন্দুস্তান পার্কের পিতার বাড়িতেই সপরিবারে থাকতাম। আমার পিতা তখনও জীবিত। আমাদের চাপে অবশেষে এআইআরএফ এর অধিবেশন ডাকা হলো পাটনার কাছে দানাপুরে 1949 সালের 16ই ফেব্রুয়ারি তারিখে। আমরা তখন খবর পেয়েছি সংস্কারপন্থী নেতৃত্ব এআইআরএফ এ এরাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ। ধর্মঘটের ডাক প্রত্যাহার করে নেবার জন্য কর্তৃপক্ষের সঙ্গে বোঝাপড়া করেছেন। পার্টি নেতৃত্ব তখন সিদ্ধান্ত নিয়েছেন, ফেডারেশনের সিদ্ধান্ত যাই হোক না কেন রেল ধর্মঘট হবে এবং মার্চ মাসের কোনো 1 তারিখ থেকে ধর্মঘট শুরু করতে হবে। তখন আমাদের কাছে সেই মর্মে নির্দেশ আসে। পরে পার্টি নেতৃত্ব স্থির করেন 9 মার্চ 1949 থেকে সারা দেশে রেল ধর্মঘট শুরু করতে হবে। এই পটভূমিতে এআইআরএফ এর দানাপুর অধিবেশনে যোগ দিতে আমরা রওনা হলাম। যাবার আগে বাড়িতে আমি আমার স্ত্রীকে বলে গেলাম, বিশেষ কারণে আমি হয়তো অনির্দিষ্টকালের জন্য বাড়িতে নাও ফিরতে পারি। খবর পাওয়া গেল আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।
আমি কয়েকজন কমরেডের সঙ্গে দানাপুরে গেলাম বটে, কিন্তু নিরাপত্তার কারণে সেখানে না থেকে কাছেই একটা গ্রামে গিয়ে থাকলাম। অধিবেশনে কি হচ্ছে তার খবর যাতে পাওয়া যায় তার ব্যবস্থা রাখা হলো। পার্টি নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পক্ষ থেকে দানাপুর অধিবেশনে প্রস্তাব আনা হলো যে 9 মার্চ থেকে ধর্মঘট শুরু করার কথা ঘোষণা করা হোক। ভোটাভুটিতে আমরা হেরে গেলাম। ধর্মঘট না করার প্রস্তাব গৃহীত হলো। এই অধিবেশনেই আমাকে এআইআরএফ থেকে বহিষ্কৃত করা হলো। আমাদের পক্ষ থেকে যে প্রস্তাব তোলা হয় সে সম্বন্ধে আমার নিজের কিছুটা ভিন্ন মত ছিল। আমার কয়েকজন সহ কমরেডেরও ছিল ভিন্ন মত। আমাদের ধারণা হয়েছিল এই ধর্মঘটের জন্য শ্রমিকরা এখনই প্রস্তুত নন। তা সত্ত্বেও পার্টির সিদ্ধান্ত কার্যকর করার জন্য আমি আমার সহ কমরেডদের সঙ্গে যথাসাধ্য চেষ্টা করেছি। বেশ কিছুদিন বাদে অবশ্য পার্টি নেতৃত্ব এটা স্বীকার করেছিলেন সেই সময়কার পরিস্থিতিতে ধর্মঘটের আহ্বান জানানো ভুল হয়েছিল, পরিস্থিতির সঠিক মূল্যায়ন করা হয়নি। দানাপুর থেকে আমি সোজা কলকাতায় আসিনি। আমাদের কয়েকজন কমরেড কলকাতায় ফেরার পর গ্রেপ্তার হন। আমি পাটনা থেকে পুলিশের চোখ এড়িয়ে বিমানে কলকাতায় ফিরে আত্মগোপন করি। তখন থেকেই আত্মগোপনকারী হিসাবে শুরু হলো আমার জীবনযাত্রা। আত্মগোপন মানে গ্রেপ্তার এড়িয়ে পার্টির কাজ চালিয়ে যাওয়া। কলকাতায় এসে একজনের বাড়িতে উঠলাম। খোঁজ খবর নিয়ে দেখলাম আমার জন্য কোনো ব্যবস্থাই নেই। সৌভাগ্যবশত আমি ধরা পড়িনি। অনেক খোঁজ খবর করে এবং মাঝে মাঝেই আশ্রয়স্থল পরিবর্তন করে অবশেষে কমরেড আব্দুল হালিমের গোপন আস্তানায় গিয়ে উঠলাম। হালিম সাহেবের আস্তানা থেকে বাড়িতে আমার স্ত্রীকে একখানা চিঠি লিখে পাঠালাম। লিখলাম, আমি ভালোই আছি, এই অবস্থায় আমাকে আত্মগোপন করে থাকতে হবে। কমরেড হালিমের গোপন আস্তানায় কয়েকদিন ছিলাম। আশ্রয়ের জন্য একবার এক আত্মীয়ের বাড়িতেও আমি উপস্থিত হয়েছিলাম। আমাকে দেখে এবং আমার কথা শুনে তো আত্মীয়টি অবাক, কারণ আমার আত্মীয় স্বজনরা এই অবস্থার কথা ভাবতেও পারেন না। রেলওয়ে পার্টির সভ্যদের যারা খোলাখুলিভাবে ইউনিয়নের কাজ করেছিলেন তাদের এক গোপন বৈঠক আমি ডাকলাম। তাদের জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু তারা আশ্রয়স্থান সম্পর্কে কোনো কিছু বলতে পারলেন না। আমি ইন্দ্রজিৎ গুপ্তের সঙ্গে কিছুদিন এক গোপন আস্তানায় ছিলাম। 1949 সালের 9 মার্চের 3 দিন আগে আমি আর ইন্দ্রজিৎ গুপ্ত আশ্রয় নিলাম উত্তর কলকাতার একটি বাড়িতে। শেষ মুহূর্তের খোঁজ খবর নেবার জন্য বিভিন্ন রেলওয়ে স্টেশন, রেলওয়ে ওয়ার্কশপ ইত্যাদিতে বার্তাবাহীদের পাঠানো হলো। স্টেশন এবং ওয়ার্কশপ প্রভৃতিতে আমাদের ইউনিয়নের কমরেডরা যে খবর দিলেন তা থেকে বোঝা গেল ধর্মঘট হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রত্যেকটি বড় রেল স্টেশনে সশস্ত্র পুলিশ বাহিনীর ব্যাপক তৎপরতার রিপোর্ট পাওয়া গেল। আরও রিপোর্ট পাওয়া গেল সমগ্র কলকাতা নগরী এক বিরাট সশস্ত্র পুলিশ শিবিরে পরিণত হয়েছে। 9 মার্চের আগের দিন রাতে খোঁজ খবর নেওয়া হলো। জানা গেল সশস্ত্র পুলিশের তৎপরতা ছাড়া আর কিছু নেই। ইতিমধ্যে আমাদের অনেক ইউনিয়ন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। 9 মার্চ কোনো ধর্মঘট হলো না। একটি ট্রেনের চাকাও বন্ধ হলো না। বিনা প্রতিরোধেই স্বাভাবিকভাবে রেল চলাচল করতে দেখা গেল। শুধু এই খবর পাওয়া গেল যে দু একটি স্থানে কিছু কিছু বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনা ঘটেছে। রেল ধর্মঘটের আহ্বান ব্যর্থ হলো, কিন্তু এই ব্যর্থতা থেকে যথাযথ শিক্ষা গ্রহণ করা হয়নি। এটা যে ভ্রান্ত পথ ছিল তখন তা স্বীকার করা হয়নি। পুরাতন নীতি বজায় রইল। শুধু তাই নয়, আমরা আরও হঠকারিতার রাস্তা গ্রহণ করলাম। পার্টির নীতি ও কার্যক্রম নিষ্ঠার সঙ্গে কার্যকর করতে হবে। তৎকালীন পলিট ব্যুরোর ধারণা হয়েছিল পশ্চিমবঙ্গের তৎকালীন প্রাদেশিক কমিটি 1947 সালের প্রাদেশিক পার্টি সম্মেলনে নির্বাচিত পার্টির নীতি কার্যকর করতে সক্ষম নয়। তাই পলিট ব্যুরো সেই প্রাদেশিক কমিটি ভেঙে দিয়ে 7 সদস্যকে নিয়ে এক নতুন প্রাদেশিক কমিটি গঠন করে, যার সম্পাদক ছিলেন মোহাম্মদ ইসমাইল। এই নতুন কমিটি থেকে আমরা কয়েকজন, আমি, ভূপেশ প্রমুখ, এরা তো বাদ পড়লামই, এমনকি বাদ পড়লেন
সরোজ মুখার্জি, নিরঞ্জন সেন, প্রমোদ দাশগুপ্ত, আব্দুল হালিম প্রমুখ নেতৃবৃন্দ। আত্মগোপনকারী হিসেবে নিরাপত্তার কারণে আমাদের প্রায়ই আশ্রয়স্থান পরিবর্তন করতে হতো। তবে তখন পার্টির গোপন কেন্দ্র তৈরি হয়ে গেছে। আমি আত্মগোপন করে থাকা অবস্থায় মোহাম্মদ ইসমাইলের সঙ্গে কিছুদিন কাটিয়েছি। বলা বাহুল্য, গোপন আস্তানায় আমাদের নিজেদেরই রান্নাবান্না থেকে আরম্ভ করে ঘরে ঝাড়ু দেওয়া পর্যন্ত সবকিছু কাজই করতে হতো। কোনো কোনো ক্ষেত্রে পার্টি নেতৃত্বের সঙ্গে মতের অমিল সত্ত্বেও আমরা সবাই পার্টির সিদ্ধান্ত অনুযায়ী চলতাম। পার্টি নেতৃত্ব যেসব কাজের দায়িত্ব দিতেন সেগুলি নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করতাম। নিঃসন্দেহেই বামপন্থী হঠকারিতার নীতি সঠিক ছিল না। এই নীতি পার্টির অনেক ক্ষতিও করেছে। কিন্তু পার্টির নীতিগুলি কার্যকর করার জন্য পার্টির ক্যাডাররা নিষ্ঠা ও বীরত্বের সঙ্গে সংগ্রাম করেছেন এবং শহীদ হয়েছেন অনেক কমরেড। আলোচনাকালেও জমির জন্য কৃষক সংগ্রাম হয়েছে। শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য সংগ্রাম করেছেন। এই ইতিবাচক দিকগুলির কথা আমাদের ভুলে গেলে চলবে না। আমরা এই সময়েও জনগণকে পরিত্যাগ করিনি, জনগণের সঙ্গেই ছিলাম। জনগণও আমাদের বর্জন করেননি। 1952 সালের সাধারণ নির্বাচনে তার প্রমাণ পাওয়া গেল। কংগ্রেস সরকার যখন ধরে নিয়েছে যে কমিউনিস্ট পার্টিকে তারা খতম করে দিয়েছে, তখন আমাদের পার্টিকে তাৎপর্যপূর্ণ শক্তি নিয়ে বিধানসভায় প্রবেশ করতে দেখা গেল। 1952 সাল থেকে প্রতিটি সাধারণ নির্বাচনেই আমাদের পার্টি নতুন নতুন শক্তি অর্জন করেছে। এটা জনগণের উপর কমিউনিস্ট পার্টির প্রভাব বৃদ্ধির প্রমাণ। আজ তো আমাদের পার্টি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বৃহত্তম রাজনৈতিক শক্তি। 1948 সালে পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করা হয়। অপর কয়েকটি রাজ্যে পার্টিকে আনুষ্ঠানিকভাবে বেআইনি ঘোষণা না করলেও কার্যত তাদের গোপনেই কাজ করতে হয়েছে। প্রকৃত প্রস্তাবে তারাও বেআইনি ছিল। কেরালা ও অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রযোজ্য। সংযোজনা। রেল ধর্মঘট সম্পর্কে যে তথ্যগুলি দেওয়া হয়েছে তার সঙ্গে এই তথ্যগুলি যোগ করতে হবে। 1949 সালের 18 ফেব্রুয়ারি সারা দেশে রেলওয়ে ইউনিয়ন সহ কমিউনিস্ট পার্টির প্রভাবাধীন প্রত্যেকটি ইউনিয়নের প্রায় 3,500 সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করা হয়। 12 ফেব্রুয়ারি 1949 কলকাতার মুসলিম ইনস্টিটিউট হলে রেল কর্মীদের সঙ্গে এক সারা ভারত কনভেনশনে সহস্রাধিক প্রতিনিধি যোগ দেন। এই কনভেনশনে 9 মার্চ থেকে সারা ভারত রেলকর্মীদের সাধারণ ধর্মঘটের পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়। 9 মার্চ রেল ধর্মঘট শুরু হবার দিন সকালে শিয়ালদহ স্টেশনের ক্যারেজ ডিপোর সামনে বক্তৃতা করেন রেল শ্রমিক নেতা কমল সরকার। তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন সশস্ত্র পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।